প্রাথমিক টেট 2017 এবং প্রাথমিক টেট 2022 প্রশ্নভুল মামলার জাজমেন্ট কপি এই ভিডিওতে আলোচনা করব। এই জাজমেন্টটি দিয়েছেন দ্য অনারেবল জাস্টিস হরিশ ট্যান্ডন অ্যান্ড দ্য অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ, ম্যাট 917 অব 2024, এছাড়াও ম্যাট 1008 অব 2024 এবং ম্যাট 1060 অব 2024। এই সমস্ত মামলার শুনানি সম্পন্ন হওয়ার পরে এই জাজমেন্টটি এসছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে। সিঙ্গেল বেঞ্চে যে মামলা হয়েছিল প্রাথমিক 2017 টেট এবং প্রাথমিক 2022 টেট নিয়ে, সেখানে মূলত যে অভিযোগগুলো করেছিল পিটিশনাররা যে প্রাথমিক 2017 টেটে 23টি প্রশ্ন ভুল ছিল এবং প্রাথমিক 2022 টেটে প্রায় 24টির মতো প্রশ্ন ভুল ছিল। এই অভিযোগগুলো করেছিল পিটিশনাররা এবং সেই মর্মে তারা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলা করে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা স্যার প্রাথমিক 2017 টেটের জন্য বিশ্বভারতী ইউনিভার্সিটির আন্ডারে একটি কমিটি গঠন করেছিলেন এবং প্রাথমিক টেট 2022 জন্য যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন এবং তিনি এই বিষয়ে রিপোর্ট ফাইল করারও নির্দেশ দিয়েছিলেন। তো এই বিষয়টাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে পর্ষদ যায়। পর্ষদ মূলত যে দাবিটা ডিভিশন বেঞ্চে রাখে যে পর্ষদের যে দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে টেটের প্রশ্ন ভুল ছিল না, সেরকম অর্থে তারা চ্যালেঞ্জ করার অপশন দিয়েছিল এবং সেক্ষেত্রে তারা কমিটি গঠন করে দেখেছে যে তারা যে অ্যান্সার কিগুলো দিয়েছে সেগুলোই সঠিক ছিল। তো এখন এই যে জাজমেন্টটি এসছে গত 23শে অগস্ট ডিভিশন বেঞ্চ থেকে, সেই জাজমেন্টটি আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব ডিটেলসে। আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন এই জাজমেন্টটি ডিসকাস করার জন্য, তার জন্য আমি করছি। তো এই জাজমেন্টে কি কি বলা হয়েছে, অ্যাকচুয়ালি কিভাবে নম্বর দেওয়া হবে, আদৌ কেউ নম্বর পাবেন কিনা, বা এই মামলাটিতে কি বলা হলো, কমিটি গঠন ব্যাপারে কি বলা হয়েছে, কাদের নিয়ে কমিটি গঠন করা হবে, কোন কোন প্রশ্ন ভুল, এই সমস্ত বিষয়গুলো নিয়ে দেখবো আমরা অ্যাকচুয়ালি এই জাজমেন্টে কি বলা হচ্ছে। তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক এবং ভিডিও শুরু করার আগে যেটা বলবো যে আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের যে কোনো আপডেট পাওয়ার জন্য। মোট 10টি পাতায় এই জাজমেন্টটি দেওয়া হয়েছে। এই জাজমেন্টটা দেখুন, এই প্রথম অংশে কারা কারা আইনজীবী এগুলো লেখা রয়েছে, তারপরে দেখুন জাজমেন্টটা শুরু হচ্ছে, হরিশ ট্যান্ডন জাজমেন্টে লিখেছেন অনারেবল জাস্টিস, মোটামুটি 4 পাতা থেকে জাজমেন্টটা শুরু হচ্ছে। তো এইখানে যে মূল প্রশ্নটা উঠে এসছে এই জাজমেন্টের, দেখুন এখানে বিচারপতিরা বলছেন যে এ peculiar situation has arisen in the aforesaid mandamus appeals as to whether the court should usurp the power of the statutory authority in an academic field in finding either the fault in framing the questions or in the answer keys in the competitive examination under the power of judicial review. কোর্ট এখানে পরিষ্কার যে প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করছে এই জাজমেন্টের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে যে একাডেমিক পারপাসে, যেটা বারবার বোর্ড বলছিল কোর্টে, যে একাডেমিক পারপাসে যদি কোনো প্রশ্নের উত্থাপন হয় তাহলে কোর্ট সেখানে কোনো রকম ইন্টারফেয়ার করতে পারবে না। কোনো স্ট্যাটুটরি অথরিটি তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল। এক্ষেত্রে পর্ষদের মূল দাবি ছিল যে তারা আনসার কি প্রকাশ করেছে, সেই আনসার কি চ্যালেঞ্জ করেছে প্রার্থীরা, তারপরে তারা একটি ইন্ডিপেন্ডেন্ট কমিটি দিয়ে সেটাকে রিভিউ করিয়েছে। এখন যে ফাইনাল আনসার কি দেওয়া হয়েছে সেইটাকে চ্যালেঞ্জ করার মতো কোনো প্রভিশন কারণ নেই। এই বিষয়টাকে কিন্তু মহামান্য বিচারপতিরা ডিল করতে চাইছেন এইটা বলে যে তাহলে কোর্ট কি কোনো একাডেমিক পারপাসের এই অংশগুলোতে কোনো জুডিশিয়াল রিভিউ করতে পারে, তারা কি ফার্দার এই বিষয়টাকে দেখতে পারে, সেইটাকে আলোচনা করার জন্য বিচারপতিরা এখানে অনেকগুলো বিষয় উল্লেখ করেছেন। যেমন এখানে আমি সেই বিষয়গুলো ডিটেলসে বলছি না, মূলত সুপ্রিম কোর্টের একটি জাজমেন্টকেও এখানে উল্লেখ করেছেন, এছাড়াও অন্য হাইকোর্টের একটি বিষয়কেও উল্লেখ করেছেন এবং সেখানে বিচারপতি দেখার চেষ্টা করেছেন যে একাডেমিক ফিল্ডে জুডিশিয়াল রিভিউ বা কোর্ট ইন্টারফেয়ার করতে পারে কি পারে না। এবং বিচারপতিরা এখানে এই অংশটুকুর এই যে প্যারাগ্রাফটা এখানে খুব সুন্দর করে লিখছেন বিচারপতি, দেখুন যে উই আর কনসিয়াস দ্যাট ইন টুডেজ ওয়ার্ল্ড দ্য কম্পিটিশন হ্যাজ বিকাম টাফার অ্যান্ড রিচ টু এ কনসিডারেবল হাইট where a single mark or a fractional mark shall impact on the opportunity to the aspiring candidates to pursue the technical courses or to achieve the position in the recruitment/selection examination. বিচারপতিরা বলছেন যে এই যে বর্তমান দিনে এখন তো কম্পিটিশন টাফ থেকে টাফার হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে একটা মানে ন্যূনতম ফ্র্যাকশন নাম্বারের জন্য কিন্তু একজন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয়। সেক্ষেত্রে কোর্ট কি এই বিষয়টা দেখবে না, যেখানে বলা হচ্ছে কোনো প্রশ্নের উত্তর ভুল রয়েছে, কোনো ভুল প্রশ্নের উত্তরটাকেই কমিশন সঠিক বলে ধরেছে, তাহলে কোর্টকে এই বিষয়টাকে দেখবে কি দেখবে না। এই জন্য কিন্তু এখানে দেখুন সুপ্রিম কোর্টের একটি জাজমেন্টকে উল্লেখ করা হয়েছে, যে জাজমেন্টটা মূলত কানপুর ইউনিভার্সিটি ভার্সেস সমীর গুপ্ত বলে একজন ব্যক্তির করা হয়েছিল। সেই জাজমেন্টে অ্যাপেক্স কোর্ট কি বলেছে এই প্রশ্ন ভুলের ক্ষেত্রে সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে দেখুন এখানে হাইকোর্টের একটি বিষয়কে উল্লেখ করা হয়েছে যে হাইকোর্ট কি কোনো একাডেমিক পারপাস অ্যাপ্লাই করতে পারে কিনা তাদের 226 যে মানে এখতিয়ার কোর্টের সেই বিষয়টা। তো এক্ষেত্রে বিচারপতি এখানে পরিষ্কারভাবে এই বিষয়টা বলছেন, দেখুন এই জায়গাটায়, দ্য ল অ্যাজ ইট স্ট্যান্ড
unequivocally runs to the effect that the points touching upon the academic fields should be left to the academicians and the High Court should not interfere in a mechanical manner. Simply, some of the aspiring candidates or aspiring examinee has approached the court flagging an issue on the wrong framing of the questions or wrong choice in the answer keys. এখানে বিচারপতিরা পরিষ্কার বলছেন যে আইন যেটা বলছে যে যদি কোনো একাডেমিক ফিল্ডের ওপরে কোনো প্রশ্নের উদ্ভাবন হয় তাহলে সেই বিষয়টাতে কোর্টকে একাডেমিক যারা অথরিটি রয়েছে তাদের ওপরে ডিসিশন মেক করার জন্য ছেড়ে দিতে হয়। এক্ষেত্রে কোর্ট কোনো ইন্টারফেয়ার করতে পারে না বা কোর্ট করে না। এবং বিচারপতি বলছেন যে এটা মানে কেউ যদি কোর্টে সেটা দাবি করে যে কোর্টকে ইন্টারফেয়ার করতে হবে তাহলেও কিন্তু কোর্ট সেটা ইন্টারফেয়ার করবে না। পরের অংশে বিচারপতি বলছেন ইকুয়ালি সমানভাবে উই ডু নট ফাইন্ড এনি অ্যাবসোলিউট এম্বার্গো ইন দ্য অ্যাফোরসেড ডিসিশন ইন এক্সারসাইজিং দ্য জুডিশিয়াল রিভিউ ইন দিস রিগার্ড as we think that the real purpose is to bring correctness in the questions and the answers as the wrong if allowed to sustain would visually affect the academic career. বিচারপতিরা বলছেন যে এটা সমানভাবে এটাও প্রযোজ্য যে একাডেমিক বিষয়ের উপর কোর্ট যে জুডিশিয়াল রিভিউ করতে পারবে না এই বিষয়ে কোনো অ্যাবসোলিউট এম্বার্গো নেই বা কোনো প্রকৃত বাধাও নেই, অর্থাৎ কোর্টের এমন কোনো বাধাও নেই যে কোর্ট একাডেমিক পারপাসের উপরে কোর্ট কোনো হস্তক্ষেপ করতে পারবে না। ন্যাচারালি কোর্ট সেটা করে না। অ্যাপেক্স কোর্ট থেকেও বলা হয়েছে যে একাডেমিক পারপাসগুলো শুধুমাত্র মানে যারা স্ট্যাটুটরি অথরিটি তাদেরই দেখা উচিত, কোর্ট এক্ষেত্রে তো এক্সপার্ট নয়, তার জন্য কোর্ট এক্ষেত্রে হস্তক্ষেপ করে না। কিন্তু যদি এটা দেখা যায় যে কারোর কেরিয়ারের উপরে প্রশ্নচিহ্ন উঠছে বা কিছু জিনিসকে ভুল রয়েছে সেটাকে কারেক্ট করতে হবে, তাহলেও যে কোর্ট সেটাকে জুডিশিয়াল রিভিউ করতে পারবে না এমনটাও কিন্তু কোনো অ্যাবসোলিউট এম্বার্গো আইনে নেই যে কোর্ট সেটাকে জুডিশিয়াল রিভিউ করতে পারে না। কোর্ট কিন্তু করতেই পারে চাইলে। তো এখানে বিচারপতিরা বলছেন দো উই ফিল দ্যাট দ্য সিঙ্গেল বেঞ্চ আউট নট টু হ্যাভ ভেঞ্চার ডিপ ইনটু দ্য অ্যাফোরসেড অ্যাসপেক্ট বাট আফটার নোটিসিং দ্য সেভারাল অর্ডার্স were first in the aforesaid writ petition directing the respondent authorities to file report from the experts on the correctness of the answer keys which have been duly compiled with the subsequently found the dissenting opinion in this regard and directed the further expert of committees to evaluate the situation and submit their opinion and views taken independently to the vice chancellor of the Vishwabharati University who was further directed to constitute a committee of his choice to take a final view thereupon. We intend to deal with the question raised in the instant appeal. বিচারপতি এখানে এই অংশটাতে বলছেন যেটা যে বিচারপতিরা মনে করছেন যে সিঙ্গেল বেঞ্চেরও এটা উচিত হয়নি বা সিঙ্গেল বেঞ্চের এটা ঠিক হয়নি যে তারা এই ইস্যুটার মধ্যে ঢুকে পড়েছেন। কিন্তু তারা যখন ঢুকে পড়েছেন, তারা যখন এটা নিয়ে অর্ডার পাস করেছেন এবং এখানে যখন দেখা যাচ্ছে যে যারা রেসপন্ডেন্ট রয়েছে সিঙ্গেল বেঞ্চের অর্ডার মেনে যখন কাজও করে ফেলেছেন, তখন এই ইস্যুটাকে নিয়ে বিচারপতিরা মনে করছেন যে এটা নিয়ে ফার্দার এগোনো যায় বা যেতে পারে। এবং তারপরে বিচারপতিরা দেখুন এই অংশটাতে যেটা বলছেন পরিষ্কার করে, উই দেয়ারফর মডিফাই দ্য ইমপিউন্ড অর্ডার টু দ্য এক্সটেন্ট দ্যাট ইনস্টেড অফ সাবমিটিং দ্য ভিউজ রিপোর্টস and the opinions by the board as well as the writ petitioner independently, the issue can be referred to a committee consisting of one member to be nominated by the board having a proficiency in a subject in relation to the questions over which the dispute has been raised, one member from the University of Calcutta in the relevant subject and one member to be nominated by the vice chancellor of the Vishwabharati University having a knowledge and expertise in the particular subject. বিচারপতি এখানে বলছেন যে তারা চাইছেন যে সিঙ্গেল বেঞ্চ যে অর্ডারটা দিয়েছিল যে বিশ্বভারতীর একটা কমিটি গঠন করতে, যাদবপুর ইউনিভার্সিটি একটা কমিটি গঠন করতে, এই বিষয়গুলোকে একটু মডিফাই করে দিতে এবং পর্ষদকে রিপোর্ট ফাইল করতে বলেছিল, যারা রিট পিটিশনার রয়েছে তাদেরকে রিপোর্ট ফাইল করতে বলেছিল। এই বিষয়গুলো বিচারপতিরা মডিফাই করছেন এবং বিচারপতিরা বলছেন যে তারা চাইছেন যে একটা কমিটি গঠন করতে যেখানে পর্ষদ তারা একজন সদস্য নির্বাচন করবেন, একজন সদস্য নির্বাচন করা হবে বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে এবং একজন সদস্য নির্বাচন করা হবে কলকাতা ইউনিভার্সিটি থেকে। এবং এই যে তিনটে সদস্যের কমিটি গঠন করা হবে তারা কিন্তু সাবজেক্ট এক্সপার্টাইজ হবেন, অর্থাৎ তারা সাবজেক্টে তাদের প্রফিসিয়েন্সি থাকবে, দক্ষতা থাকবে, এমন ব্যক্তিদেরকে নিয়েই কিন্তু কমিটি গঠন হবে এবং সেগুলো কিন্তু বলে দিলেন বিচারপতি। এবং তারপরে বিচারপতি বলছেন যে উই আর কনসিয়াস দ্যাট, অর্থাৎ বিচারপতি বলছেন আমরা অবগত যে দেয়ার উড বি এ মাল্টিপল কমিটি অ্যাজ দ্য ডিসপিউট হ্যাজ বিন রেজড অন দ্য সেভারাল কোশ্চেন্স। বিচারপতিরা বলছেন যে যেহেতু এখানে অনেক প্রশ্নের উপরে প্রশ্নচিহ্ন উঠেছে, যেমন 2017 টেটে 23টি প্রশ্ন, 2022 টেটে 24টি প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলো এক একটা সাবজেক্টে মানে উঠেছে, এমন নয় যে শুধুমাত্র একটি সাবজেক্টে উঠেছে, তাহলে এখানে কিন্তু অনেক কমিটি গঠন হতে পারে। একটা মূল কমিটি গঠন করা হলো যেটি 3টি সদস্যের, এবার সেই 3 সদস্যের কমিটি আবার নানান ফার্দার ছোট ছোট কমিটি গঠন করতে পারেন এক্সপার্টাইজ দিয়ে বা এক্সপার্ট ব্যক্তিদের দিয়ে, সেটা বিচারপতিরা বলছেন সেটা তারা অবগত। এবং তারা বলছেন বিচারপতিরা যে in our opinion,
it would bring a cautious to an issue and percolate a sense of fairness and transparency. বিচারপতিরা বলছেন এটা যদি হয় তাহলে বিচারপতিরা মনে করছেন যে এই বিষয়টা একটা পরিচ্ছন্নতা নিয়ে আসবে, ফেয়ারনেস নিয়ে আসবে, ট্রান্সপারেন্স নিয়ে আসবে এই ইস্যুটা নিয়ে। অর্থাৎ যে ইস্যুটা চাকরি প্রার্থীরা বা যারা টেট পাস মানে পরীক্ষা দিয়েছিলেন তারা যেটা তুলেছেন যে প্রশ্নের উত্তরে ভুল রয়েছে, এটা তো একটা মানে ট্রান্সপারেন্সি থাকছে না, ফেয়ারনেস থাকছে না। তাহলে তাদের যে ইস্যুটা সেটার যদি একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি গঠন করে সাবজেক্ট এক্সপার্টাইজ দিয়ে যদি এগুলো বিচার করা হয় এবং তারা যদি এগুলো বিচার করে দেখেন যে কোন প্রশ্নে ভুল রয়েছে আদৌ, কোন প্রশ্নে ভুল নেই, তাহলে ইস্যুটার একটা এন্ড হবে। দ্য নমিনেশন শ্যাল বি কমপ্লিটেড উইদিন ফোর্টনাইট ফ্রম দ্য ডেট অফ কমিউনিকেশন অফ দ্য অর্ডার বাই দ্য রেসপেক্টিভ অথরিটিস। অর্থাৎ এই 3 সদস্যের কমিটি গঠন করতে বলা হচ্ছে 14 দিনের মধ্যে এই অর্ডারটি পাস হওয়ার পর। তার মানে 23শে অগস্ট এই অর্ডারটি পাস হয়েছে। মূলত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই এই কমিটি গঠন হওয়ার কাজ কিন্তু হয়ে যাওয়ার কথা। The state shall provide all logistics to the committee member and shall also pay an adequate remuneration as may be fixed. অর্থাৎ স্টেট গভর্নমেন্টকে এই কমিটিকে সাহায্য করতে বলা হচ্ছে এবং স্টেট গভর্নমেন্টকে এই কমিটির সদস্যদের মানে বেতন দেওয়ার কথা বলা হচ্ছে উইথ দ্য ডিরেকশন। অর্থাৎ এই ডিরেকশন দিয়ে দ্য অ্যাফোরসেড অ্যাপিলস আর ডিসপোজড অফ, অর্থাৎ যে অ্যাপিলগুলো ছিল সেগুলোকে ডিসপোজ করা হলো। পরের অংশে বিচারপতি বলছেন উই এক্সপেক্ট দ্যাট, বিচারপতি বলছেন তারা এটা এক্সপেক্ট করছেন বা আশা করছেন যে দ্য রিট কোর্ট টু ডিসাইড দ্য ম্যাটার অন মেরিট আফটার দ্য রিপোর্টস আর ফাইল্ড বাই দ্য কমিটি উইদিন এ রিজনেবল টাইম। এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, এই মূল মামলাটা হয়েছিল প্রশ্ন ভুলে 2017 এবং 2022 সিঙ্গেল বেঞ্চে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে, এবং মহামান্য বিচারপতি মূলত দুটো কমিটি গঠন করেছিলেন দুটো ইউনিভার্সিটি দিয়ে। এবার এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছিল। বিচারপতিরা মূলত সেই অর্ডারটাকে মডিফাই করে একটি কমিটি গঠন করলেন এবং 3 সদস্যের একটি কমিটি গঠন করে তাদেরকে বললেন যে তারা রিপোর্ট দেবে যে পিটিশনাররা যে দাবিগুলো তুলছে, পিটিশনাররা মূলত যে বলেছে 2017 টেটে 23টি প্রশ্নে ভুল, 2022 টেটে 24টি প্রশ্ন ভুল। এবার এই বিষয়টা ডিসাইড করবে ওই কমিটি যে আদৌ কটা প্রশ্ন ভুল রয়েছে, পিটিশনাররা যে দাবিগুলো তুলছেন সেই দাবিগুলো কতটা সঙ্গত, এবং এরা কিন্তু সাবজেক্ট এক্সপার্টাইজ হবেন। তো এরা বিচার করবেন এবং তারপরে এরা সিঙ্গেল বেঞ্চে একটা রিপোর্ট পেশ করবেন। সেই রিপোর্টটা কিন্তু কতদিনের মধ্যে এটা বলা হয়নি, এটা বলা হয়েছে উইদিন এ রিজনেবল টাইম, অর্থাৎ একটা সঠিক সময় নিয়ে তারা এই রিপোর্টটা পেশ করবেন। এবং সিঙ্গেল বেঞ্চের বিচারপতিদেরকে এক্ষেত্রে একটা আশা প্রকাশ করছেন বিচারপতিরা যে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি এই ম্যাটারটা ডিসাইড করবেন অন মেরিট, অর্থাৎ মেরিটের উপরে। তার মানে কমিটি যে রিপোর্ট প্রদান করবে সিঙ্গেল বেঞ্চে তার ভিত্তিতে কিন্তু এই মামলার ফাইনাল জাজমেন্ট হবে। মনে রাখতে হবে এইটা কিন্তু প্রশ্ন ভুল মামলার ফাইনাল জাজমেন্ট নয়। মূলত সিঙ্গেল বেঞ্চের একটি অর্ডারকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছিল, সেই অর্ডারটার উপরে এই জাজমেন্টটা এসেছে। এবার এই মূল মামলাটা রয়েছে সিঙ্গেল বেঞ্চে, যেটা বিচারাধীন অবস্থায় রয়েছে। তার শুনানি শুরু হবে মূলত এই কমিটির রিপোর্ট দেওয়ার পরে। তারপরে কমিটি যখন বলবে যে 2017 টেটে কটা প্রশ্ন ভুল রয়েছে, 2022 টেটে কটা প্রশ্ন ভুল রয়েছে, তার ভিত্তিতে মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতিরা এবার সিদ্ধান্ত নেবেন যে এই যে প্রশ্ন ভুল রয়েছে এই প্রশ্ন ভুলে তাহলে কাদের কাদের নম্বর পাওয়া উচিত। যারা পিটিশনার তারা নম্বর পাবেন নাকি সকলেই নম্বর পাবেন, 2017 সালে যারা টেট পরীক্ষা দিয়েছিলেন, 2022 সালে যারা টেট পরীক্ষা দিয়েছিলেন। এবং যদি প্রশ্ন ভুল না থাকে তাহলে তো কোনো প্রশ্নই নেই। যদি কমিটি রিপোর্ট জমা দেয় যে কোনো প্রশ্নই ভুল নেই, পর্ষদ যা অ্যান্সার কি দিয়েছিল ফাইনাল সেগুলো সবই সঠিক, তাহলে কিন্তু এই মামলাটা দাঁড়াচ্ছে না। কিন্তু কমিটি যদি রিপোর্ট পেশ করে যে না প্রশ্ন ভুল রয়েছে, ধরা যাক তারা যা যা দাবি করেছিল অভিযোগে সেই দাবিগুলো না হলেও কিছু শতাংশ প্রশ্ন অন্তত ভুল রয়েছে, এমনটাও যদি কমিটি অভিমত প্রকাশ করে, তাহলে কিন্তু এই মামলায় যারা পিটিশনার রয়েছেন তারা তো ডেফিনেটলি নম্বর পাবেন। এবার আদার্স যারা রয়েছেন ইন রেম অর্থাৎ ইন জেনারেল সবাই নম্বর পাবেন কিনা সেই বিষয়টা কিন্তু এখনো অবধি ডিসাইড হয়নি। তো এই পরবর্তীতে এই মামলা কি আপডেট আসছে সেটা আমরা পরবর্তীতে আপনাদের সাথে ভিডিও করে আলোচনা করব। এখন মূলত এই যে অর্ডার কপি বা এই জাজমেন্ট কপি এইটা আমি পড়ে শোনালাম আপনাদেরকে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারলেন। এবার দেখুন, অনেকেই বলছেন কোন প্রশ্নে ভুল রয়েছে কোন প্রশ্নে ঠিক রয়েছে সেগুলো কি করে বুঝবো। দেখুন, সেগুলো আপনাদের বোঝার দরকার নেই, সেগুলো কমিটি ডিসাইড করবে। এক্ষেত্রে পিটিশনাররা কি বললো, পর্ষদ কি বললো, তার উপরে বিষয়টা কিন্তু আর দাঁড়াচ্ছে না। মূলত বিষয়টা দাঁড়িয়ে রয়েছে কমিটি কোন প্রশ্ন ভুল বললো, কমিটি কোন প্রশ্ন ঠিক বললো সেইটার উপরে, এবং যা অভিযোগ এনেছে পিটিশনাররা তার ভিত্তিতেই কমিটি কাজ করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।